দুপুরবেলা বিরক্তই করলাম না নিতাই। না ঠিক হ্যাঁ। আছে বলুন। আচ্ছা নিতাইদা, আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আহ, জয় গুরু জয় গুরু। জয় গুরু। আম, আচ্ছা, আপনি যে এই যে সাংগীতিক এতে এলেন, একটা পরিমণ্ডলে, এটা আপনার কত বছর বয়সে আপনি এই শুরু করেছেন আপনার সঙ্গীত জীবন? সঙ্গীত জীবন বলতে এটা তো বংশ পরম্পরায়, বাবা ছিলেন গায়ক। বাবা কবি কীর্তন হয়ে করে তারপরে শেষকালে বাউল হলেন। দাদুরাও গান গাইতেন। আপনার আমরা বাবার নামটা একটু বলুন। বাবার নাম প্রয়াত গতিকান্ত দাস। আর দাদু? দাদুর নাম হচ্ছে প্রয়াত করারি মোহন দাস। আচ্ছা, তাহলে এইবার বলুন যে আপনি কিভাবে এলেন এই গানের হ্যাঁ, সেই জগতে? সূত্র অনুসারে আস্তে আস্তে হয়ে গেল। এই স্কুল জীবনে পড়াশুনো করার সময়ে ওই যে সোশ্যাল ফাংশন টাংশনগুলো হয়, সামার ভ্যাকেশন, জব ভ্যাকেশন, সেইগুলোর মধ্যে দিয়েই আমার গানের প্রথম শুরু হয়। তারপর থেকে আমি স্কুল লাইফ শেষ করে স্কুল লাইফের মধ্য থেকে দু চারটে পারফর্ম করি এদিকে ওদিকে, এমনি করেই বেরিয়ে ওঠে। তারপর স্কুল কলেজ সমস্ত শেষ করি যখন, তখন অলরেডি অনেকটাই ঢুকে গিয়েছি গানের জগতে চলছে তখন। কত বছর বয়সে আপনি প্রথম মানে স্টেজ পারফরমেন্স করেন? মঞ্চে প্রথম কখন, মানে কত বছর বয়সে গান মনে পড়ে? মঞ্চে প্রথম বলতে গেলে পরে ক্লাস 10-এ পড়ার সময় এক বাবাজি মহারাজ আমাকে নিয়ে যায় কালীপুরে, কালী পুজোর সময়ে। ওই পুরন্দরপুর হাই স্কুল থেকে পাশ করেছি, তো ওইখান থেকেই উনি, বর্তমানে তিনি আমার খুড়ো গোসাই ছিলেন। তা উনি একটা মঞ্চে নিয়ে গেছিলেন কালী পুজোর সাংরা গ্রামে। এটা হলো আমার প্রথম পারফর্ম আসর, এবং আমার পেমেন্ট হচ্ছে 60 নয়া, তখন নয়া পয়সা বলা হয়তো। এইটা থেকে আমার প্রথম শুরু। তারপরে আস্তে আস্তে যখন আসরে নেমেছি, তখন সেই দেখে আর সব ধারে পাশে সমস্ত প্রোগ্রাম হতে লাগলো। এইভাবে আস্তে আস্তে আসি। তারপরে একটা সরকারি রেজিস্ট্রেশন টিম, সঙ্গান ডামা ডিভিশনে, সেটাতে ওরা আমাকে ডাকে এবং সেখানে প্রোগ্রাম করি। এবং সেখানকার যে টিম লিডার, তিনি ছিলেন রেডিও শিল্পী। সেই হিসেবে সব জানাশোনা একটু, তারপরে আমিও রেডিও শিল্পী হলাম, পাশ করলাম বি হাই গ্রেডে সেটা সেমিনারে। সেটা তখন আপনার বয়স কত, আপনি রেডিও শিল্পী যখন হলেন? তখন আমার বয়স মোটামুটি প্রায় 32 থেকে 33 বছর হয়। তখন রেডিও শিল্পী করি, রেডিও শিল্পী চান্স পাই। তারপরে এই বামফ্রন্টে যে সমস্ত লোক সংস্কৃতি উৎসব, যেগুলো আঞ্চলিক, ব্লক, ডিস্ট্রিক্ট, রাজ্য, সবগুলোতেই যোগদান করতাম। এইভাবেই আস্তে আস্তে বেড়ে আর কি। তারপরে বাইরে জাপানেরও প্রোগ্রাম পেয়েছিলাম 2002-এ, 23শে অক্টোবর, সেখানে প্রোগ্রাম করে এসেছি। তারপরে 1988 সালে একটা ওটা ছিল আমাদের ভারত মিলন প্রোগ্রাম। ওটা ওই একটাই হয়েছিল, তারপরে আর হওয়ার কথা হয়েছিল, হয় নাই। কিন্তু ভারতবর্ষের লোক সংস্কৃতির সম্মেলন, সেই উৎসবটা, যার জন্য এটা ভারত মিলন প্রোগ্রাম। সেখানে আমাদের রাজ্যের তখন এত 19টা রাজ্য ছিল সেই সময়ে। 19টা রাজ্যের মধ্যে 12টা রাজ্য পার্টিসিপেট করেছিল, 350 শিল্পী। সেটা আমার দায়িত্বভার ছিল 2-3টে দলের। সে নিয়ে প্রোগ্রাম করেছি বেশ কয়েকটা রাজ্য জুড়ে। তারপরে 1989 সালে মুম্বাইয়ে প্রোগ্রাম করি, ললিত একাডেমি, সরকারি অনুষ্ঠান, ললিত কলা একাডেমি। ললিত কলা একাডেমি। এইভাবে আস্তে আস্তে প্রোগ্রাম পরিধি বাড়ে চলে আসে। তাছাড়া এমনি লোকাল প্রোগ্রামগুলো তো হয়। তারপরে আমি নিজেও একটা সঙ্গান ডামা ডিভিশন থেকে রেজিস্ট্রেশন নিয়েছিলাম, সেটাও বেশ কিছুদিন প্রোগ্রাম হলো। তারপরে রাজ্য থেকে স্বাস্থ্য বিভাগের প্রোগ্রামের রেজিস্ট্রেশন নিয়েছিলাম, সেখানেও প্রচুর প্রোগ্রাম করেছি।
আচ্ছা, বাউল গানে একটা অন্যতম অধ্যায় হচ্ছে সাধনা, বাউল সাধনা। হুম। এই সাধনার জগতে আপনি কখন মানে গুরুকরণ একটা খুব মানে প্রধান ব্যাপার। এই গুরুকরণ কখন হয়? মানে তখন আপনার বয়স কত? তখন আমার বয়সও 22-23 হবে। আপনার গুরুর নাম কি? আমার গুরুর স্বরূপ হচ্ছেন শ্রী শ্রী গোসাই গোকুলানন্দ ব্রজবাসী। ইনি হচ্ছেন বাউল গুরুদেব। তার আগে আমাদের কুলগুরুর দীক্ষা হয়েছে। তার নাম কি? তিনি হচ্ছেন গোসাই দাস বন্দ্যোপাধ্যায়। তিনি কৈলাসপতির শিষ্য ছিলেন প্রায়। তখন আমার বয়স 6 বছর বয়সে দীক্ষিত হয়। উনি কৈলাসপতির শিষ্য ছিলেন। হুম। এই কৈলাসপতি কোথাকার মানুষ? কৈলাসপতি তো কৈলাসেই থাকতেন। আচ্ছা, উনি যে ঝর্ণার জল খেতেন আর ওই যে গাছের তলায় থাকতেন সেই গাছের পাতা খেতেন। কৈলাসপতি ব্যাকরণগত হিসাবে আমরা খুঁজতে গিয়ে আমরা শিবকে পাই। হ্যাঁ। তা উনি সেই অবতার শিব মানব আকারে এসে শক্তি মন্ত্র প্রচার করে গেলেন। মানে এই নামটা জিজ্ঞেস করার আমার একটা কারণ রয়েছে। এই কৈলাসপতির সম্পর্কে প্রচুর মিথ আমাদের দক্ষিণ 24 পরগনায় রয়েছে। আচ্ছা। এই কারণে জিজ্ঞেস করলাম। আছে প্রচুর। কৈলাসপতি মানে স্বয়ং শিব, সদাশিব বলা হয়। হুম। তো তাঁরই শিষ্য, প্রথম পর্যায়ে শিষ্য বামাখ্যাপা, তারপরের শিষ্য আমাদের গোসাইচাঁদ বন্দ্যোপাধ্যায়। এইভাবে গুরুগৃহে আমার এই সান্নিধ্য লাভটা বিশাল, আমার পূর্বজন্মের বিশাল সৌভাগ্য হিসাবে পেয়েছি এবং তাঁদেরই আশীর্বাদ এবং অনুগ্রহের কৃপায় আজকে 5 জন মানুষের সঙ্গে সাক্ষাৎ চলে গেছে। আর আপনাদের যে বাউল গানে যে আপনারা ব্যবহার করেন যে দোতারা বা একতারা, ডুগকি, এগুলো শিক্ষা আপনি কিভাবে, কোথা থেকে আপনার শুরু হয়, বা এগুলো কি নিজে থেকেই শিখেছেন নাকি কোনো ঘরানা? নিজে নিজে কি আর শেখা হয়? হুম, হুম। কোনো জিনিসই নিজে নিজে হয় না। হ্যাঁ, তবে বাউলের দোতারা যে গুরুদেব বলতে গেলে পরে আমার এই যে সংগ্রাম ডামা ডিভিশনে ছিল, আমি যখন প্রথম ঢুকি তিনি বাজাতেন দোতারা। উনি তার নাম কি? আমিনুর রশিদ। আচ্ছা। তিনি দোতারা সহযোগী গান গাইতেন এবং তিনিও প্রোগ্রাম করতেন। উনি ওই তথ্য বিভাগ অফিসে কাজ করতেন, বায়োস্কোপ চালাইতেন আর কি। আচ্ছা। আর সেই সুবাদে তিনি শিলিগুড়িতেও প্রোগ্রাম করতেন। শিলিগুড়িতে যখন ছিলেন তখন, তারপর আমাদের কলকাতায় ট্রান্সফার হয়ে এলে পরে উনি আমাদের কলকাতা আকাশবাণীতে প্রোগ্রাম করেছেন। হ্যাঁ, ভালো লোকসঙ্গীতের, বাউল বাদ দিয়ে লোকসঙ্গীতের প্রায় সমস্ত অঙ্গগুলোই ওনার আয়ত্তে ছিল এবং ভালো গাইতেন। মানে এক্সপায়ার করে গেছেন। আর একটা ব্যাপার আছে নিতাইদা, আমরা দেখেছি, আমরাও কিন্তু চম্পাহাটিতে যত বছর লোকমেলা করেছি এবং যারা যারা গেছেন সমস্ত বিখ্যাত বাউল শিল্পীরা, তাদের থেকে আপনার গায়কী একটু মানে একটু কেন সম্পূর্ণ ভিন্ন ধরনের, এবং আপনার বেশিরভাগ বাউল গান প্রায় শাস্ত্রীয় সঙ্গীতের কাছাকাছি দিয়ে যায়। হুম। হ্যাঁ, এইটা কেউ গায় না। আপনি কেন এই শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারটা, ক্লাসিক্যাল ব্যাপারটা আপনি বাউল গানের মধ্যে আনলেন? আনার ইচ্ছেটা কী করে হলো? কারোর সঙ্গে মেলে না কিন্তু। না, ঘটনা হচ্ছে আমি যখন বেতার শিল্পী হলাম এবং পারফর্ম করছি যখন, তখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবার প্রোগ্রাম করতে আসছেন বেতার শিল্পী নিতাই দাস। এই বেতার শিল্পী পদবিটার জন্য আমার বুকটা ঢিপ ঢিপ করে উঠতো। কারণ তখনকার গানের আসলে এখনকার মতো তো ছিল না। গেলাম, প্রোগ্রাম করলাম, টাকা নিলাম, চলে এলাম। তখন এটা বর্তমান হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে আমরা প্রোগ্রাম করতে গেলে পরে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা আসর বসে যেত। গান তো গানই আছে, এমনি গুণী জ্ঞানী পাড়ার সমস্ত যারা বয়োজ্যেষ্ঠ তারা এসে গান কথা শুনতেন আর কি, গানের। এবং তাদের পরিপ্রেক্ষিতেই ওই কথা বলতে বলতে আমার এই অভিজ্ঞতার আবেশ আসে।
তা সেই সময়ে ওই রকম গানের আসর বসতো, তো আমার ভয় হতো যে আমি তো গান শিখি নাই, আমি তো গাইতে গাইতে গায়ক হয়েছি, তা তাহলে গানটা যে কী জিনিস সেটা জানতে হবে, এই বলে আমি উচ্চাঙ্গ সঙ্গীতের আশ্রয় গ্রহণ করলাম এবং সেখানে সেই গুরুজির কৃপাতেই আমি যে গানের যেটুকু কিঞ্চিৎ বুঝেছি, দেখেছি, গেয়েছি, তার মধ্য থেকে লোকসঙ্গীতের মধ্য দিয়ে বহু রাগের সৃষ্টি রয়েছে। আচ্ছা। এবং আমি উচ্চাঙ্গ সঙ্গীতেও যখন আমি লখনৌ ঘরানায় পরীক্ষা দিই, তখনকার গুরুজি বলেছিলেন যে তুমি তো ফোক আর্টিস্ট, তুমি ফোক চর্চা করো, তোমার গলায় এই ভোকাল অর্থাৎ আমাদের ক্লাসিক্যাল মিউজিক একটা আলাদা রূপ পাবে এবং আপনার ভোকালটাও আলাদা রূপ হবে। তার কারণ এই গান উচ্চাঙ্গ সঙ্গীত, তো গানের শ্রেষ্ঠ জগৎ যেটা, গানই শ্রেষ্ঠ জগৎ, তার উপর উচ্চাঙ্গ সঙ্গীত, মানে এর উপর আর কিছু হয় না। তা সেই বিষয়ের যাই হোক যতটা অধিকার হয়েছে তার থেকে বুঝে গেছি যে লোকসঙ্গীতগুলো আছে এখন সেগুলো সবই রাগের মধ্যে আছে। রাগটা জানা থাকলে তখন সেই গানটার মধ্যে গানটা পরিবেশন করতে সুবিধা হবে, বিশাল আকার পাওয়া যায়, যার জন্য আমার গানের রূপটা একটু আলাদা। তাছাড়া ফোক মিউজিক ইজ দ্য মাদার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। ফোক মিউজিক ছিল বলে ক্লাসিক্যাল মিউজিক হয়েছে, তাই। যদি ফোক মিউজিক না থাকতো তাহলে ক্লাসিক্যাল মিউজিক হতো না। তো তাই সেই ফোকটা যখন ক্লাসিক্যাল মানে প্রসব করেছে, তখন তো ক্লাসিক্যাল ফোকে থাকলে মানুষের একটা আগ্রহ বাড়া এবং এর একটা প্রচেষ্টা তো নিশ্চয়ই গুরুত্ব পাওয়ারই কথা। তাই। তা এখন পাচ্ছে আমাদের ছেলেপিলেরা সমস্ত ওরকমভাবে মিশ্রণভাবে রাগাশ্রিত গান গাইছে। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে যে দেখা যাচ্ছে এখন যে লোকসঙ্গীতের ফাঁকে ক্লাসিক্যালটা মানে প্রয়োগ করার যে কি বলবো, মানে প্রয়োগ করার ভিতরেও যে একটা মুনশিয়ানা দরকার, সেটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটাকে রবীন্দ্রনাথ বলছেন কালোয়াতি গান, যেটাকে বলেছিলেন উনি ওনার সঙ্গীত চিন্তায়, যে অনেক ক্ষেত্রে কালোয়াতি গানের মতন করে আমরা লোকসঙ্গীতকে নিতে শুরু করছি ইদানিংকালে, যে কোনো কোনো লোকসঙ্গীতের কোনো একটা পদের মাঝখানে বেশ খানিকক্ষণ সেখানে তান আলাপ চললো জোর করে। সেই জায়গাটা আপনি কি মনে করেন? সেই জায়গাটা ব্যাপার কিছু না, গানটা তো গান, গানটাকে গান রাখতে হবে। এবারে সেই গানটাকে রেখে আলাপ বিস্তার, তান, এগুলো শিল্পী জানা থাকলে নিশ্চয়ই করবে, এটা তো একটা আবেগের ব্যাপার। কিন্তু ভারাক্রান্ত হয়ে পড়াটাকেই আপনি, আমার মনে হয় রবীন্দ্রনাথ বলেছিলেন যে কালোয়াতি, যেটা কালোয়াতি না, কথাটা হচ্ছে ক্যালোয়াতি। ক্যালোয়াতি মানে পণ্ডিতি ফলানো, পণ্ডিতি ফলানো, সেই অর্থেই বলেছেন। সেই অর্থেই উনি বলেছিলেন যে ক্যালোয়াতি করে, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। উনি হয়তো বলতে পারেন, আমি যেমন বলি যে কোনো গান জানে না সে রবীন্দ্রসঙ্গীত গায়, আর কোনো লোকসঙ্গীত জানে না সে ওই লালন গীতি গায়, কারণ এদের মধ্যে কোনো ভ্যারিয়েশন নাই, নিজস্ব একটা স্টাইলের মধ্যে দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন হয়। কিন্তু লালনের গানে তো প্রচুর মানে মানে সুরের যে দেখেছি আমি ভ্যারাইটি আর কি। হ্যাঁ, সুরের ভ্যারাইটি এবং শুধু তাই নয়, আমাদের দেশে যারা লালন সঙ্গীত গান আর বাংলাদেশে যারা গান, আমি দেখেছি পার্থক্য, বাংলাদেশিরা অনেক বেশি ক্লাসিক্যালের প্রয়োগটা করেন, এখানে কিন্তু ততটা দেখা যায় না। বাংলাদেশের যারাই সঙ্গীত চর্চার মধ্যে থাকে তারাই ক্লাসিক্যাল বা উচ্চাঙ্গ সঙ্গীতের ভালো দক্ষ অর্জন করে তারপর লোকসঙ্গীত শেখে। লোকসঙ্গীতকে ওরা প্রচণ্ড শ্রদ্ধা করে। আমাদের লোকসঙ্গীত শিখে কারো কারো মন হলে হয়তো ক্লাসিক্যাল বেসটা করি, দেখাই, এই সমস্ত, কিন্তু ওখানকার মানুষের গান শিখে তারপর লোকসঙ্গীত গান গায়, যার জন্য ওদের মধ্যে প্রয়োগটা বেশি এবং ওখানকার মতন লালন সুসামঞ্জস্য মনে হয় আর কি। এবং এত মোলায়েম আমাদের এখানকার মানুষরা গাইতে পারবে না। যেমন আমি লালন গীতি গাই না, আমাকেও বললে পরে আমি লালন গীতি গাই না, তার কারণ হচ্ছে লালনের যে সুর সেই সুর আমার গলায় আসে না। কেউ যদি বলে রবীন্দ্রসঙ্গীত গাও বলে, আমি গাই না। ও দুটো একটা নিজস্ব শৈলী, নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই দিয়ে গাইলে তবে তার রসপুষ্টি হবে। তাছাড়া এমনি শুনলাম আর গাইলাম তা হয় না। তো সেগুলো আমাদের বাউল হচ্ছে একটা গান, সাধন ভিত্তিক গান, এগুলা সাধনা দ্বারা উপলব্ধ লিপি, সেইগুলো তারা আকড়ায় বসে সন্ধ্যায় গাইতেন।
সেই থেকে এই গানগুলো পূর্ণদাসী প্রথম প্রচার করেন, এত বাইরে এত বেশি আসলে সঙ্গীতটা সাধনার অঙ্গ। সাধনার অঙ্গ। সাধনার অঙ্গ। এবং এ কথাটাও সত্যি, যারা বাউল গান গায় তাদের ক্লাসিক্যাল সঙ্গীতটা শেখা অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে ক্লাসিক্যাল সঙ্গীত যারা পরিবেশন করেন তা অজান্তে আধ্যাত্মিক জগতে ঢুকে যান, সুরের মধ্য দিয়ে অজান্তে অজ্ঞাতে তারা ঢুকে যান, হ্যাঁ, অথচ বাউলটা জানেন না। আবার বাউল যারা, তারা আবার অজ্ঞাতে ক্লাসিক্যালের মধ্যে ঢুকে গান করেন, পরিবেশন করেন, আলাপ করেন, বিস্তার করেন, তা তারা আবার খেয়ালটার মূল ব্যাপারটা জানেন না। তাই এই দুটো আমার মধ্যে আমার মনে হয়েছিল, সেই জন্য আমি এই দুটো গানের একটা সেতু বন্ধন করেছি। এটা আমার মনে হয় বন্ধন করার চেষ্টা করেছি। তো আপনি যেটা এই যে আপনার স্কুলিং মানে এরকম শিষ্য হুম, তৈরি হয়েছে, মানে আপনার পরম্পরা, পরম্পরাটা? হ্যাঁ, আমার পরম্পরাটা আছে। এখন সব থেকে ভালো গাইছে এখন রথিন কিস্কু বলে একজন আদিবাসী ছেলে, আচ্ছা, রথিন কিস্কু। রথিন কিস্কু আছে, তারপরে আমাদের তপন দাস বাউল আছে, তারপরে জগা খেপা করে ও আছে, তারপরে আমাদের ষষ্ঠী দাস আছে, অনেকেই আছে, সব তারা পারফর্ম করে। আচ্ছা, আপনার সাধনার জীবন সম্পর্কে, আপনি যখন ধরুন এই বাউল সাধনায় ঢুকলেন, এটা এখানেও তো কত কিছু করণ এই ব্যাপারটা এই জন্য একটা ব্যাপার আছে, হুম, হুম। বাউলটা যে সাধন করণ, হুম, হুম। সেই সাধন করণটা জীবনের মধ্যে আমি গাঁথতে পারি নাই। তাতে সঙ্গীতের মধ্যে অনেক আমার জ্ঞানের কাছে যেটা হয়েছিল যে নচ বিদ্যা সঙ্গীত পরি, সঙ্গীতের সমান যখন কোনো বিদ্যা নাই, তখন এই বিদ্যা আয়ত্তের মধ্যে থাকলে মানুষকে সব প্রচুর আনন্দ দান করা যাবে, হুম, হুম। প্রচুর আনন্দ দান করা যাবে। কিন্তু আর বাদবাকি যে সাধন বস্তুগুলো রয়েছে সেগুলো শুধু আত্মকেন্দ্রিক, নিজস্ব একা একা সাধন উপলব্ধি। আমি একা গোবিন্দকে পেয়ে আমার কী লাভ হবে? আমি যদি সবাইকে গোবিন্দ দর্শন করাইতে পারি তার লাভটা আরও বেশি হবে না? আমি এইটা ভেবে ওই আমাদের অনেকেই বাউল দেহতত্ত্ব, দেহ সাধন করে আঁকড়ার মধ্যে থেকে, হুম, হুম, ওইটাই জানতে চাইছিলাম হ্যাঁ যে হ্যাঁ, দেহ সাধন। ওই আঁকড়ার মধ্যে তো এটা সাধনার প্রয়োজন আছে, এটা জানার প্রয়োজন আছে। তবে আমার সাধন সৌভাগ্য তেমন হয় না। গোসাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি বলে আমি সাধন জগতে আমার যাওয়া হলো না। তবে সঙ্গীত জগৎটা আমার খুব, কারণ সঙ্গীতে আমার বেশি লোক মনোরঞ্জন হচ্ছে বেশি, কিন্তু আমি এই সাধনায় আর কজনকে আমি মনোনীত করতে পারছি না, মানে আনন্দ দিতে পারবো। এটা আমার নিজস্ব আনন্দটা চরম হবে, কিন্তু আমি তো আর কাউকে এই আনন্দটা সচরাচর বিলোইতে পারবো না। আমার হয়তো শিষ্যবর্গের মধ্যে হয়তো আমি বিলোইতে পারবো, কিন্তু এই সঙ্গীত চর্চাটা, সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষের অযাচিতভাবে সবাইকে আনন্দ দান করা যায়। এই জন্য সঙ্গীতটাকেই বেছে নিয়েছি। আমি সাধন জগৎটা আমি নিজে প্রবেশ করিনি, তবে কিঞ্চিৎ জানতে হয়েছে, কিঞ্চিৎ জানা হয়েছে, তার মধ্যে থেকে যেটুকু হয়েছে হয়েছে, না হয়েছে না হয়েছে। এই সম্পর্কে আমি একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এই যে বিভিন্ন বাউলের সঙ্গে থেকে আমি জানতে পেরেছি, এই যে চারিচন্দ্র যোগ আপনাদের, এই সম্পর্কে অন্তত আমার কাছে 10-12 রকমের মানে এসছে আর কি। সেটা আপনি কি ভাবে দেখেন, বা আপনি কি জেনেছেন এটা সম্পর্কে যদি একটু বলেন? এটা যদিও খুবই গুহ্য সাধনার অঙ্গ, তবুও এই দিকে তো আমি আসি না। তার কারণ হচ্ছে আপন ভজন কথা না কহিবি যথাতথা। সেটা তো বাউলদের একটা মানে একেবারেই মানে এটা এই যে চারিচন্দ্রের কথা, এই শব্দটাই এখন বর্তমানের বাউলরা এটা প্রচার ঘটিয়েছে। আমরা যখন ইয়াং ছিলাম হ্যাঁ, হ্যাঁ। তখন আমাদের এই সমস্ত হতো না, বলে 12 বছর বইবি ঝুলি তবে পাবি একটা বুলি। মানে তখনকার এই সমস্ত সাধন তত্ত্বর কথা এত ক্রাইসিস ছিল এবং এত মর্যাদা সম্পন্ন ছিল যে এই জন্য বাইরে লিক না করে। কিন্তু বাউল গান তো এইগুলো না জানলে, এই বাউলের পরিভাষা না জানলে তো বাউল গানের রসোপলব্ধি হবে না। বাউল গান তো বাউলরাই করবে, তারাই তো করবে, বাউল তারাই করবে, সেটা পাবলিক জানবে কেন? হ্যাঁ, কিন্তু যিনি শুনছেন মানে শ্রোতাদের কাছে সেটা উপভোগ্য বা গ্রহণযোগ্যতার যদি জায়গা, সেটা সুরে তালে মজে থাকবে, তার তত্ত্ব মানে অর্থ বোঝার প্রয়োজন নেই। করবে কি? আচ্ছা আচ্ছা। অর্থ তো বোঝার জিনিস নয়, এটা তো করণের জিনিস।
করণের জিনিস। না আমরা যেমন রবীন্দ্রসঙ্গীত শুনতে গেলে, একটা নজরুল গীতি শুনতে গেলে বা দ্বিজেন্দ্র গীতি শুনতে গেলে হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। অর্থের দিকে আমাদের যে ঝোঁক পড়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। স্বভাবতই আমাদের বাউল গানে মনে হয় যে হ্যাঁ, এই হ্যাঁ। অর্থ, এই হ্যাঁ, শব্দগুলোর নিশ্চয়ই অর্থ আছে, কি? ঠিক আছে, কিন্তু সেগুলো তো তাৎক্ষণিক। আচ্ছা, সেগুলো তো মানে আপনি তাৎক্ষণিক। মনে যে হিন্দি গান ভাষা বোঝে না, সে তো হিন্দি গান চরম শোনে। অনেকেই হিন্দি গান শোনে কিন্তু বুঝে কয়জন হ্যাঁ সবাই তো সব গান বুঝে শোনেও না। নাকি? আমি যারা, হ্যাঁ যারা যারা প্রকৃত শ্রোতা তাদের কথাই আমি বলছি আর কি, যারা প্রকৃত শ্রোতা বুঝতে- হলো এই জিনিসগুলো তাৎক্ষণিকই হয় আর কি। আচ্ছা। আর প্রকৃত মানে যারা সাধক এবং এবং এই গান বোঝার জন্য কিন্তু আমরা যারা থিওরিটিক্যালি এইগুলোকে কালচার করেন, যেমন সুধীর চক্রবর্তী, যেমন সতীনাথ ঝা, এনাদের, যেমন আদিত্য মুখোপাধ্যায়, এনাদের হ্যাঁ, বইগুলো আমরা পড়ছি যাতে আমরা বাউল গানকে বুঝতে পারি। ওরাই তো সর্বনাশটি করেছে। সর্বনাশটি মূলে তো ওরা তিনজনের কেউ আসতে পারে না। আদিত্য এমনি করে আসে আমার কাছে, আমাদের লোকাল মানুষ। হ্যাঁ আপনাদের এখানকারই। ওকে বাউল গানটা প্রচার করতে হবে, এটা কে বলেছে? তো সমাজের সংস্কারের কিছু জিনিস কর, লেখ, ঠিক। বাউলের চর্চা ক্লেচ্ছা করে তোদের কী লাভ? সরকারের কাছে ইমান পাবি আর একটা গুজ্জ জিনিসকে ব্রডকাস্টিং করবি। তা কাপড়গুলো খুলে দিয়ে তো চলতে পারিস। আচ্ছা আচ্ছা। কাপড় পরার কী দরকার আছে? ন্যাংটো হয়ে থাকলেই তো হয়। তোরও আছে, আমারও আছে, তুই যা আমিও তাই জানি আছে, তার কাপড়টা ঢাকা দেওয়ার কী দরকার থাকবে? ওরা আসতে পারে না আমার সামনে। সুধীর চক্রবর্তী বই লিখেছে, তাতে আমাকে লিখেছে হচ্ছে জিন্স পরা বাউল। তারপরে আমাদের প্রণম্য যিনি ছিলেন আমাদের কি বোলপুরের, নামগুলো সব চলে যায়, বিশুদা। বিশুদাকে বলা হয়েছে এমিটি বাউল। এমিটি গাড়িতেও প্রথম চাপে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জন্য হইলে এমিটি বাউল। আচ্ছা আর আমি কলেজের থেকে বাউল এসেছি, আমি প্যান্ট পরে ঘুরে বেড়াই, আমি হলাম জিন্স বাউল। তা এরা করবে বাউলের বলবে কেন? কেউ কাশি দেখে কাশি গল্প করে, আর কেউ গল্প শুনে গল্প করে, তার মধ্যে তফাৎ নাই। জেনে তো কী হবে? এ তো করণের জিনিস। আমি কাউকে সেই তত্ত্ব আমি বলি না, আমার গুরু ঘরের কথা এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আমাদের বিনোদন মঞ্চ থেকে একবার নেমে আমি যেই নেমেছি আমি একজন জিজ্ঞেস করছি, হ্যাঁ বয়স ছোট তখন, খুব মেজাজে ছিলাম তো, বলছে দাদা একটা কথা বলবো। আমি কী কথা? না আপনাদের এই চার চাঁদের কথা যদি কিছু বলেন। আর হাত উঠে গেছে আমার। আমি তোমার খুব কপাল ভালো যে হাতটা পড়লো না, তোমার মুখ ভেঙে দেবো। এইসব কথা তুমি তোমার গুরুদেবের কাছে, তুমি বাউল হও, বাউলের গুরুদেব করো, সেইখানে জেনে নেবে। এটা কেউ কাউকে বলে না। আর এ কথাটা তুমি কাউকে প্রশ্নও করবে না। আমি যদি শুনতে পাই, বুঝতে পারি যে তুমি আবার কাউকে প্রশ্ন করেছো, তাহলে তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করে এই যে বিশাল জগৎ, বিশাল জগৎ, এই জগতের কোনো ভাষা হয় না, অব্যক্ত জগতের কথা এগুলো। হ্যাঁ যেমন এমনিতে যিনি তো গুপ্ত আঁকেন, সাধনা বলছেই তো, আসলে তো এটা গুপ্ত সাধনা হ্যাঁ, ছিলই। তো সেই গুপ্ত সাধনা হ্যাঁ। ছিল, গুপ্ত সাধনা যারা করেন তারাও এখনো করেন, গুপ্ত সাধনাই আছে। তা এবং সেই তন্ত্র যেহেতু অনেকটা উন্মুক্ত হয়ে আসছে, আমাদের তন্ত্রের উপরে বহু রিসার্চ হয়েছে, বহু বই, সেই হেতু তন্ত্রের সঙ্গে যেহেতু এই বাউল কালচারটাও যুক্ত, বাউল ঘরানা যুক্ত অনেকাংশে, হ্যাঁ, ধীরে ধীরে আস্তে আস্তে সেটাও মানে উন্মুক্ত হয়ে পড়েছে আর কি ওই অনেকটাই। যে উন্মুক্ত হওয়ার জন্যই এর প্রকৃত সাধকদের যেমন অবমাননা হচ্ছে প্রথম, তেমনিভাবে এদের অবক্ষয়ও আসছে। কিন্তু এই যে বাউলের যে এত বিভাজন, এত রকম, এই যে আমার কাছে 12-13 রকমের টেক্সট এসছে এই চারচন্দ্র একটা বিষয়ের উপরেই, এটা করে তো আমরা বুঝতে পারছি যে আপনাদের এই যে ঘরানার যে বিস্তৃতি বিস্তার, এই সম্পর্কে তো আমরা জানতেই পারতাম না যে এত বড় একটা ভুবন। হ্যাঁ এটা তো আমরা জানতে পারছি, এটাও তো একটা ব্যাপার, সেটা কে আপনি অতটা সমর্থন করেন না আর কি, সেটা বুঝতে পারছি। আচ্ছা না, আর একটা জিনিস, যেটা গোপনটা গোপন থাকাই ভালো। এই যে প্রথম কথাই বললাম, সেটা বলবো। হ্যাঁ, সেই আবরণ যেটা আমাদের আচ্ছাদন, হুম অঙ্গ আচ্ছাদন, হুম হুম এর তো একটা গুপ্ত জিনিস সবারই আছে, সবাই জানে, তবু কাপড়টা পরে আছে কেন? হুম হুম। তার মানে সৌন্দর্যটা থাকবে না, তখন কদর্যতার সৃষ্টি হবে। বুঝতে পেরেছি। সৌন্দর্যটা থাকবে না, কদর্যতার সৃষ্টি হবে। সাধুর ছি, সাধুর ছি, সাধারণের ঘি। সাধু যেটাকে ছি করে দেয়, সাধুর যেটা তেজ্য,
সাধারণের সেটা গ্রাহ্য, আর সাধারণের যেটা বাহ্য, যেটা অগ্রাহ্য, সাধুর সেটা গ্রাহ্য। তাহলে দুটো উল্টো জগতের সঙ্গে প্রচার ঘটিয়ে এর লাভটা কি হবে? ক্ষতি ছাড়া লাভ হবে? আপনি তো একটা খুব মানে খুব নিগুড় কথা বললেন, এটা তো উল্টো সাধনাই আসলে তো। বাউল তত্ত্ব তো বলেন গুরুরা যে এটা একটা উল্টা সাধনা। হ্যাঁ, এর তো পুরো শ্রুতি থেকে আসে। গুরুদেবের কাছে থেকে, বসে থেকে, দাঁড়িয়ে থেকে, রাত জেগে দিন জেগে তাদের পদসেবা করে নিয়ে তারপরে অর্জন করা হয় না। সেটা আমি পাবলিকের মধ্যে আমি ছড়াবো কী জন্য? এই ছড়ানোর উদ্দেশ্যটা কি? লাভটা কি হবে? যে করবে না তাকে জানিয়ে কি লাভ হবে? আমার কাছে গান শিখতে এসে বললে গান শিখবি না গান গাইবি? যদি শিখতে আসিস তাহলে শেখ, আর গাইবি তো চলে যা। মেলায় লোকে গান গাইছে, কানে গুঁজে নিয়ে গান মুখস্থ করে গান করবে। আচ্ছা, আর একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে আপনার এই দীর্ঘদিনের যে আপনার অভিজ্ঞতা, এই যে এখন বাউল গানেতে যে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের যে ব্যবহার ক্রমশ বেড়ে যাচ্ছে, এইটা নিয়ে আপনার মতামত কি? এটা কি না, ভালো হচ্ছে? বাউলদের ওইসবের ধার ধারণা তো, বাউল যে গান তার একতারাই হচ্ছে যথেষ্ট। এই হচ্ছে ব্যাপার। এখন গান গেয়ে পয়সা রোজগার করবে, এটা একটা রুজির জায়গা করে নিয়েছে। মানে মনোরঞ্জনমূলক। মনোরঞ্জনের জন্য যতই কিছু। আমার যখন ওয়ার্কশপ হয় তখন আমাদের এই কথাই হয়েছিল, আপনার বাউল গান, তাহলে বাউল গান যদি গাইতে হয় তাহলে একতারাই যথেষ্ট। আর যদি আর তার জন্য মাইক লাগবে না, কোনো সাউন্ড লাগবে না, সেটা গাছতলাতেও হতে পারে, নদীর তীরেও হতে পারে, ঘরের উঠোনেও হতে পারে। সেই একতারা নিয়ে টুং টুং করে নিজের আবেগে গান গাইবে। সে তার সাধনার মধ্যে ডুবে সে তার আবেগ প্রকাশ হবে। হ্যাঁ, তা সেই সবগুলো যাদের কিছু নাই তারা তখন মাইক নেবে, ইলেকট্রনিক্স যন্ত্র, মানে বাহ্যিক অলংকারের প্রয়োজনটা। অলংকার প্রয়োজন করে, যার নিজস্ব রূপ নাই সে সোনা দিয়ে গা ঢাকিয়ে মানুষের কাছে দাঁড়াবে, কি করবে? বাহ, ঠিক আছে। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক প্রণাম, নিতাই দা, নমস্কার, সত্যি। জয় গুরু।